বলাইচাঁদ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি বনফুল ছদ্মনামেই সমধিক পরিচিত ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের শোনাব বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কিছু ছোট গল্প। গল্পের নাম বাড়তি মাশুল। একেই বলে বিড়ম্বনা। আমি একজন ডেলি প্যাসেঞ্জার। সেদিন সমস্ত দিন অফিসে কলম পিষে ঊর্ধ্বশ্বাসে হাওড়া এসে লোকাল ট্রেনের একখানি থার্ড ক্লাসে বসে হাঁপাচ্ছি। এমন সময় দেখি সামনের প্ল্যাটফর্ম থেকে বোম্বে মেল ছাড়ছে, আর তারই একটি কামরায় এমন একখানি মুখ আমার চোখে পড়ে গেল, যাতে আমার সমস্ত বুক আশা আনন্দে দুলে উঠল। বহুদিন আগে আমার এক ছেলে তারকেশ্বরে মেলা দেখতে গিয়ে ভিড়ে কোথায় হারিয়ে যায়, আর ফেরেনি। অনেক খোঁজ খবর করেছিলাম, কিছুতেই কিছু হয়নি। ভগবানের ইচ্ছে বলে মনকে প্রবোধ দিয়েছিলাম। আজ হঠাৎ তারই মুখখানি, হ্যাঁ ঠিক সেই মুখটি বম্বে মেলের একটা কামরায় দেখতে পেলাম। আর কি থাকতে পারি? তাড়াতাড়ি গিয়ে বম্বে মেলে উঠলাম। সঙ্গে সঙ্গে মেলও ছেড়ে দিল। ট্রেনে উঠে আবার ভালো করে দেখলাম, হ্যাঁ ঠিক সেই। পাশে একটি বৃদ্ধও বসে আছেন। ভয়ে ভয়ে রুদ্ধ নিঃশ্বাসে জিজ্ঞেস করলাম, এতদিন কোথায় ছিলি? আমাকে চিনতে পারিস? হ্যাঁ ঈশ্বর, সে উত্তর দিল হিন্দিতে। হামারা নাম পুছতে হ্যাঁ? কেউ? হামারা নাম মাহদেও মিশর, ঘর ছাপড়া জেলা। সমস্ত মনটা যেন ভেঙে গেল। মনে হলো যেন দ্বিতীয়বার আমি পুত্রহারা হলাম। বৃদ্ধটি বললেন, হামারা লড়কা হ্যায় বাবুজি, আপ ক্যা মাংতে হ্যাঁ? রুদ্ধ কণ্ঠে বললাম, না কিছু না। বেহারি ছাপড়াবাসী পিতা পুত্রকে বিস্মিত করে দুফোঁটা চোখের জলও আমার শুষ্ক শীর্ণ গালের উপর গড়িয়ে পড়ল। বর্ধমানে নামলাম। আবার এক্সেস ফেয়ার, বাড়তি মাশুল দিতে হলো। গল্পের নাম চোখ গেল। সাধারণের চোখে হয়তো সে সুশ্রী ছিল না। আমিও তাকে যে খুব সুন্দরী মনে করতাম তা নয়, কিন্তু তাকে আমি ভালোবাসতাম। তার চোখ দুটিতে যে কি ছিল তা আমি জানি না। তেমন স্বপ্নময় সুন্দর চোখ জীবনে আমি কখনো দেখিনি। দুষ্টু বলেও তার অখ্যাতি ছিল। সেই কুরুপা এবং চঞ্চলা মিনি আমার চিত্তহরণ করেছিল। তার চোখ দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। মনে আছে, তাকে একদিন নিভৃতে আদর করে বলেছিলাম, ইচ্ছে করে তোমার চোখ দুটো কেড়ে রাখি। কেন? ওই দুটোই তো আমাকে পাগল করেছে। আমি সবচেয়ে ওই দুটোকেই ভালোবাসি। এত ভালোবাসতাম, কিন্তু তবু তাকে পাইনি। অজ্ঞাত অপরিচিত আর একজন এসে বাজনা বাজিয়ে সমারোহ করে তাকে নিয়ে চলে গেল। প্রাণে বড় বাজল। কিন্তু সে বেদনা হয়তো মুছে যেত যদি সঙ্গে সঙ্গে আর একটা মর্মান্তিক ঘটনা না ঘটত। মিনি যখন বাপের বাড়ি আসলো, দেখি তার দুটি চোখই অন্ধ। কারণ শোনা গেল চোখে গোলাপ জল দিতে গিয়ে সে ভুলক্রমে আর একটা ওষুধ দিয়ে ফেলেছে। আমার সঙ্গে আড়ালে একদিন দেখা হয়েছিল। বললাম, অসাবধানতার জন্যে এমন দুটি চোখ গেল। সে উত্তর দিল, কেন যে গেল তা যদি বুঝতে পেরে থাকো তাহলে না জানাই ভালো। গল্পের নাম অমলা। অমলাকে আজ দেখতে আসবে। পাত্রের নাম অরুণ। নাম শুনেই অমলার বুকটিতে যেন অরুণ আভা ছড়িয়ে গেল। কল্পনায় সে কত ছবিই না আঁকল। সুন্দর সুশ্রী যুবা, বলিষ্ঠ, মাথায় টেরি, গায়ে পাঞ্জাবি, সুন্দর সুপুরুষ। অরুণের ভাই বরুণ তাকে দেখতে এলো। সে তাকে আড়াল থেকে দেখে ভাবল, আমার ঠাকুরপো। মেয়ে দেখা হয়ে গেল।
মেয়ে পছন্দ হয়েছে। এ কথা শুনে অমলার আর আনন্দের সীমা নেই। সে রাত্রে স্বপ্নই দেখল। বিয়ে কিন্তু হলো না, দরে বনল না। আবার কিছুদিন পরে অমলাকে দেখতে এলো। এবার পাত্র স্বয়ং, নাম হেমচন্দ্র। এবারও অমলা লুকিয়ে আড়াল থেকে দেখল, বেশ শান্ত সুন্দর চেহারা, ধপধপে রং, কোঁকড়া চুল, সোনার চশমা, দিব্যি দেখতে। আবার অমলার মন ধীরে ধীরে এই নবীন আগন্তুকের দিকে এগিয়ে গেল। ভাবল, কত কি ভাবল। এবার দরে বনল, কিন্তু মেয়ে পছন্দ হলো না। অবশেষে মেয়েও পছন্দ হলো, দরেও বনল, বিয়েও হলো। পাত্র বিশ্বেশ্বরবাবু, মোটা কালো গোলগাল হৃষ্টপুষ্ট ভদ্রলোক, বিএ পাস, সদাগরি অফিসে চাকরি করেন। অমলার সঙ্গে যখন তার শুভদৃষ্টি হলো, তখন কি জানি কেমন একটা মায়ায় অমলার সারা বুক ভরে গেল। এই শান্ত শিষ্ট নিরীহ স্বামী পেয়ে অমলা মুগ্ধ হলো। অমলা সুখেই আছে। গল্পের নাম খেদি। তখন সবে সন্ধ্যা। মালতী ঘরে এসে প্রদীপটা জ্বালতেই তার স্বামী বলে উঠল, লতি, আমি একটা নাম ঠিক করেছি। কি? ওই যে তুমি বললে কি। তার মানে? ইংরেজি কি মানে চাবি, আর বাংলা কি একটা প্রশ্ন। মেয়ে মানুষের পক্ষে বেশ মানানসই নাম হবে। এখন কোথায় কি তারই ঠিক নেই। এখন থেকেই নামকরণ। আর আমার মেয়েই হবে তুমি জানলে কেমন করে? ও জ্যোতিষীর কথায় আমার একটুও বিশ্বাস নেই। না না, ঠিক মেয়ে হবে, দেখো তুমি। আমাদের শ্যামবাবু জাগ্রত জ্যোতিষী। ধরো যদি মেয়েই হয়, তা বলে ওর ওই নাম রাখতে হবে? কত সব ভালো ভালো নাম আছে, যথা শরৎ শশী, নিভাননী, ইন্দুবালা, প্রভা, প্রতিভা, সুধা, আশালতা। এইসব তো সব বাজে, পুরানো, সেকেলে, একঘেয়ে সব নাম। আমার মেয়ের নাম হবে একেবারে নতুন। মালতীর প্রসব হবার 2 মাস পূর্বে তার স্বামী কলেরায় মারা গেল। প্রসব হতে গিয়ে মালতীও মারা গেল। জ্যোতিষীর কথা ফলেছিল, মালতীর মেয়েই হয়েছিল। সে এখন তার মামার বাড়ি সোনারপুরে মানুষ হচ্ছে। তারা তার নাম রেখেছেন খেদি। গল্পের নাম পারুল প্রসঙ্গ। ও কি তোমাদের মতো উপায় করে খাবে নাকি? উপায় করে না খাক, তা বলে মাছ দুধ চুরি করে খাওয়াটা। আমার ভাগের মাছ দুধ আমি ওকে খাওয়াবো? সে তো খাওয়াচ্ছই, তাছাড়াও যে চুরি করে, এরকম রোজ হচ্ছে। বাড়িয়ে বলা কেমন তোমার স্বভাব? রোজ রোজ খাই। যাই হোক, আমি বেড়ালকে মাছ দুধ গেলাতে পারবো না। পয়সা আমার এত সস্তা নয়। এই বলে ক্রুদ্ধ বিনোদ সমীপবর্তিনী মেনি মার্জারিকে লক্ষ্য করে চটি জুতো ছুঁড়ল। মেনি একটি ক্ষুদ্র লাফ দিয়ে মাঠটা এড়িয়ে বাইরে চলে গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী পারুলবালাও চোখে আঁচল দিয়ে উঠে গেলেন। বিনোদ খানিকক্ষণ গুম হয়ে রইল। কতক্ষণ আর এভাবে থাকবে? অবশেষে তাকেও উঠতে হলো। সে এসে দেখে পশ্চিম বারান্দায় মাদুর পেতে অভিমানে পারুলবালা মাটিতে শুয়ে রয়েছেন। বিনোদ জিনিসটা লঘু করে দেবার প্রয়াসে একটু হেসে বলল, কি করছো ছেলে মানুষই? আমি কি সত্যি সত্যি তোমার বেড়াল তাড়িয়ে দিচ্ছি? পারুল নিরুত্তর। বিনোদ আবার বলল, চলো চলো, তোমার বেড়ালকে মাছ দুধই খাওয়ানো যাক। পারুল বলল, হ্যাঁ, সে তোমার মাছ দুধ খাওয়ার জন্যে বসে আছে কিনা? তাড়াবেই যদি, এই অন্ধকার রাত্রে না তাড়ালে চলছিল না। আচ্ছা, আমি খুঁজে আনছি তাকে। কোথায় আর যাবে? বিনোদ লণ্ঠন হাতে বের হয়ে গেল। এদিক ওদিক রাস্তাঘাট, জামগাছতলা প্রভৃতি চারদিকে খুঁজল, কিন্তু মেনির দেখা পেল না। নিরাশ হয়ে অবশেষে ফিরে এসে দেখল পারুল ঠিক তেমনিভাবেই শুয়ে আছে।
কই দেখতে পেলাম না তো বাইরে। সে আসবে ঠিক। চলো ভাত খাই গে, চলো। চলো তোমাকে ভাত দিই, আমার আজ খিদে নেই। হাঙ্গারে স্ট্রাইক করবে নাকি? পারুল এসে রান্নাঘরে যা দেখল তার সংক্ষিপ্ত পরিচয় এই। কড়াইয়ে একটুও দুধ নেই, ভাজা মাছগুলি অন্তর্হিত, ডালের বাটিটা উল্টানো। এই বিসদৃশ ব্যাপার দেখে পারুল তো অপ্রস্তুত। বিনোদ এ সম্বন্ধে আর আলোচনা করা নিরাপদ নয় ভেবে যা পেল তাই খেতে লাগলো। পারুলবালাও খেলেন। উভয়ে শুতে গিয়ে দেখে মিনি কুণ্ডলি পাকিয়ে আরাম করে তাদের বিছানায়। গল্পের নাম আত্মপর। সারা সকালটা খেটে খুঁটে দুপুরবেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে একটু শুয়েছি। তন্দ্রাটি যেই এসেছে অমনি মুখের ওপর খপ করে কি একটা পড়ল। তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার কুৎসিত পাখির ছানা। লোম নেই, ডানা নেই, কিম্ভূত কিমাকার। রাগে ও ঘৃণায় সেটাকে উঠোনে ছুঁড়ে ফেলে দিলাম। কাছেই একটা বিড়াল যেন অপেক্ষা করছিল, টপ করে মুখে করে নিয়ে গেল। শালিক পাখিদের আর্তরব শোনা যেতে লাগলো। আমি এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম। তারপর 4-5 বছর কেটে গেছে। আমাদের বাড়িতে হঠাৎ একদিন আমারই বড় আদরের একমাত্র ছেলে শচীন হঠাৎ সর্পাঘাতে মারা গেল। ডাক্তার, কবরেজ, ওঝা, বদ্যি কেউ তাকে বাঁচাতে পারল না। শচীন জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেল। বাড়িতে কান্নার তুমুল হাহাকার। ভিতরে আমার স্ত্রী মূর্ছিত অজ্ঞান। তাকে নিয়ে একজন লোক শশব্যস্ত হয়ে উঠেছে। বাইরে এসে দেখি দড়ির খাটিয়ার ওপর শুইয়ে বাচ্চাকে নিয়ে যাবার আয়োজন হচ্ছে। তখন বহুদিন পরে কেন জানি না সেই পাখির ছানাটার কথা মনে পড়ে গেল। সেই 4-5 বছর আগে নিস্তব্ধ দুপুরে বিড়ালের মুখে সেই অসহায় পাখির ছানাটি, আর তার চারদিকে পক্ষীমাতাদের আর্তচিৎকার। হঠাৎ যেন একটা অজানা ইঙ্গিতে শিউরে উঠলাম। গল্পের নাম এক ফোঁটা জল। রামগঞ্জের জমিদার শ্যামবাবু যে খেয়ালি লোক তা জানতাম, কিন্তু তার খেয়াল যে এতদূর খাপছাড়া হতে পারে তা ভাবিনি। সেদিন সকালে উঠেই এক নিমন্ত্রণ পত্র পেলাম। শ্যামবাবু তাঁর মাতৃশ্রাদ্ধে সবান্ধবে নিমন্ত্রণ করেছেন। চিঠি পেয়ে আমার মনে কেমন যেন একটু খটকা লাগলো। ভাবলাম শ্যামবাবুর মায়ের অসুখ হলো, অথচ আমি একটা খবর পেলাম না। আমি হলাম এদিককার ডাক্তার। যাই হোক, নিমন্ত্রণ যখন করেছেন তখন যেতেই হবে। গেলাম। গিয়ে দেখি শ্যামবাবু গলায় কাঁচা নিয়ে সবাইকে অভ্যর্থনা করছেন। তার মুখে একটা গভীর শোকের ছায়া। আমাকে দেখেই বললেন, আসুন ডাক্তারবাবু, আসতে আজ্ঞা হোক। 2-4 কথার পর জিজ্ঞাসা করলাম, আপনার মায়ের হয়েছিল কি? শ্যামবাবু একটু বিস্মিত হয়ে উত্তর দিলেন, ও আপনি শোনেননি বুঝি? আমার মা তো আমার ছেলেবেলাতেই মারা গেছেন। তাকে আমার মনেও নেই। ইনি আমার আর এক মা, সত্যিকারের মা ছিলেন। ভদ্রলোকের গলা কাঁপতে লাগলো। আমি বললাম, কীরকম, কে তিনি? তিনি বললেন, আমার মঙ্গলা গাই। আমার মা কবে ছেলেবেলায় মারা গেছেন মনে নেই। সেই থেকে ওই গাইটিই তো দুধ খাইয়ে আমাকে এত বড় করেছে। ওরই দুধে আমার দেহ মন পুষ্ট। আমার সেই মা আমায় এতদিন পরে ছেড়ে গেলেন ডাক্তারবাবু। এই বলে তিনি হু হু করে কেঁদে ফেললেন। আমার বিস্ময়ের সীমা রইল না। গল্পের নাম সার্থকতা। আমার অতীত জীবনের দিকে তাকিয়ে দেখি আর আমার দুঃখ হয়। সে যেন একটা সুখ স্বপ্ন ছিল। সেই আমার অতীত জীবনের স্মৃতি আজ সত্যি সত্যি স্মৃতি মাত্র। মাঝে মাঝে মনে হয় আমার সে জীবন গেল কোথায়, সেই শোভন সুন্দর মোহন জীবন। একদিন আমার রূপ ছিল, সৌরভ ছিল, মধু ছিল। আমার সেই সুষমার দিনে কত মধুলুব্ধ ভ্রমরী না আমার কানে কানে বন্দনার স্তুতিগান তুলেছে।
তারা আজ কোথায়? এই আকাশ, বাতাস, আলো একদিন কতই না ভালো লেগেছে। একদিন এদের নিয়ে সত্যি আমি পাগল হয়ে থাকতাম। আজ কোথায় গেল আমার সেই পাগলামি, সেই সহজ উন্মাদনা, ছন্দময়ী ভালো লাগার নেশা? আজ কই তারা সব? আজ আমি পরিপক্ক, অভিজ্ঞ। আমার সেই অতীতের তরল অনুভূতি জমে যেন কঠিন হয়ে গিয়েছে। আমার আজ কেবলই মনে হচ্ছে আমার অতীত আর ফিরবে না জানি, কিন্তু ভবিষ্যৎ সে কেমন কি জানি। আমার আনন্দময় অতীতকে হারিয়ে আজ এই যে পরিপক্ক অভিজ্ঞ হয়ে উঠেছি, এটা কিসের এর পরিণতি কি? এর সার্থকতা কোথায়? গাছের এই পাকা ফল এই সব ভাবছিল, হঠাৎ বাতাসের দোলায় মাটিতে পড়ে গেল। একটি পাখি এসে ঠোঁটে করে ফলটি নিয়ে একটি ডালে বসল এবং পরম আনন্দে ঠুকরে ঠুকরে খেতে লাগলো। গল্পের নাম অজান্তে। সেদিন অফিসে মাইনে পেয়েছি। বাড়ি ফেরবার পথে ভাবলাম ওর জন্য একটা বডিস কিনে নিয়ে যাই। বেচারি অনেক দিন থেকেই বলছে। এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। জামাটি কিনে বেরিয়েছি, বৃষ্টিও আরম্ভ হলো। কি করি, দাঁড়াতে হলো। বৃষ্টিটা একটু ধরতে জামাটি বগলে করে ছাতাটি মাথায় দিয়ে যাচ্ছি। বড় রাস্তাটুকু বেশ এলাম, তারপরই গলি, তাও অন্ধকার। গলিতে ঢুকে অন্যমনস্ক হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি, অনেকদিন পরে আজ নতুন জামা পেয়ে তার মনে কি আনন্দই না হবে। আজ আমি। এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল। সেও পড়ে গেল, আমিও পড়ে গেলাম। জামাটা কাদায় মাখামাখি হয়ে গেল। আমি উঠে দেখি লোকটা তখনও ওঠেনি, উঠবার উপক্রম করছে। রাগে আমার সর্বাঙ্গ জ্বলে গেল। মারলাম এক লাথি। রাস্তা দেখে চলতে পারো না শুয়োর। মারের চোটে সে আবার পড়ে গেল, কিন্তু কোনো জবাব করল না। তাতে আমার আরও রাগ হলো, আরও মারতে লাগলাম। গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল। আলো হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি মশাই? দেখুন দেখি মশাই, রাস্কেলটা আমার এত টাকার জামাটা মাটি করে দিল। কাদায় মাখামাখি হয়ে গেছে একেবারে। পথ চলতে জানে না, ঘাড়ে এসে পড়ল। কে ও? ও থাক মশাই, মাপ করুন, ওকে আর মারবেন না। ও বেচারা অন্ধ বোবা ভিখারি, এই গলিতেই থাকে। তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে, গাময় কাদা, আর আমার দিকে কাতর মুখে অন্ধদৃষ্টি তুলে হাত দুটি জোড় করে আছে।